নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার রচিত গল্প প্রতিপালন। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। শ্রী সমরেশ মজুমদার রচিত প্রতিপালন। কি আশ্চর্য, তোমার ওই মিডিল ক্লাস মানসিকতা এখনো গেল না। স্বপ্না নিজের নির্লোম পায়ে ক্রিম বোলাতে বোলাতে ঝাঁজিয়ে উঠল। নবকুমার ভিসিআর বন্ধ করে বলল, তুমি বুঝতে পারছো না। সিম্পলি উই কান্ট অ্যাফোর্ড ইট রাইট নাও। তাছাড়া অ্যাম্বাসাডারটা তো কোনো ট্রাবল দিচ্ছে না। তোমাদের শ্যামবাজারে বাড়িতে তো অনেক জায়গা ছিল, তাহলে সানি পার্কে উঠে এলে কেন? তোমার কোনো পূর্বপুরুষ কালার টিভি, ভিসিআর, ফ্রিজ, কার্পেট ব্যবহার করেছেন? নবু, আজকালকার যুগে যে মিনিমাম নিড না মেটালে নয়, তার বাইরে তো আমরা যাচ্ছি না। স্বপ্না উঠে দাঁড়ালো। তার ধবধবে সাদা নাইটি প্রান্ত হাঁটুর সামান্য নিচে সংকুচিত হওয়ায় পায়ের গোছে হাঁসের ডিমের আদল আসছিল। সেদিকে তাকিয়ে নবকুমার তারিফ করল। তার বউটি যাকে বলে সত্যিকারের সুন্দরী। অবশ্য তাদের পরিবারের মেয়েরা কেউই দেখতে খারাপ নয়, কিন্তু বাঙালি মেয়েরা এত শরীর ঢেকে ঢুকে রাখতে ভালোবাসে যে তাদের সৌন্দর্যটাই মাঠে মারা যায়। স্বপ্নার শরীরে হাঁটলেই ছন্দ আসে। কে বলবে ৩৩-এ পড়ল, ৬৩-র আগে টসকাবার কোনো চান্সও নেবে না। ঘর থেকে বেরিয়ে যাচ্ছে বলে নবকুমার তড়িঘড়ি বলল, ডার্লিং, ইউ নো, প্রায় ৪,০০০ বেরিয়ে যাচ্ছে প্রতি মাসে ধার শোধ করতে করতে। এই ফ্ল্যাটের টাকা শোধ করবার পর মারুতি কিনলে হতো না? তুমি একটু ড্যাশি হও তো নবু। ওই বুড়ি অ্যাম্বাসাডার নিয়ে ক্লাবে যেতে আমি লজ্জায় মরে যাই। মিসেস মিত্তি ঠাট্টা করছিলেন সবার সামনে। এটা কি বিক্রি করলে আর ১,০৫০ লাগবে? তুমি যদি না দিতে পারো। না না, আমি তা বলছি না, কিন্তু নবু, ধরো আমি যদি চাকরি না করতাম, ধরো আমার গোটা ৩ বাচ্চা থাকতো, তাহলে তুমি কি করতে? ওই শ্যামবাজারের বারোয়ারি বাড়ির এক ঘরের অন্ধকূপে বাকি জীবনটা আমাকে কাটাতে বলতে তো? স্বপ্না এগিয়ে এলো নবকুমারের কাছে। একটা আঙুল নবকুমারের চিবুকে রেখে বলল, আমরা একটু আরাম করে বাঁচতে চাই, চাই না? একটা থার্ড ইনকামের ধান্দা লাগাও না। তোমার কলিগ গুপ্তাকে দেখেও কিছু শিখলে না? আরে গুপ্তা তো লেফট হ্যান্ড রাইট ঘুষ নেয়। এটাও একটা মিডল ক্লাস সেন্টিমেন্ট। যাক, এখন তৈরি হয়ে নাও, ৮ ঘন্টার মধ্যে বের হব। তুমি কি এজেন্সির সঙ্গে কথা বলেছ? তাহলে বলে ফেলো। স্বপ্না চলে গেল ঘর ছেড়ে। সেই যাওয়া মন ভরে দেখল নবকুমার। তার ৮ বছরের বিবাহিতা স্ত্রী, অথচ প্রতিদিন নতুন দেখছে বলে মনে হয়। এজেন্সিতে ফোন করল নবকুমার। হ্যালো, মেডিকেল চেক আপ আছে এ মাসে? মিস্টার সেন বললেন, কোনো প্রবলেম নেই স্যার। ডক্টর খান শবিস ৪ সপ্তাহ অন্তর দেখছেন। একটু আন্ডারওয়েট, এখনো তো সময় রয়েছে যথেষ্ট। নবকুমার বলল, বড় অভাবী পরিবার থেকে সিলেক্ট করেছেন আপনি। গতবার যখন গিয়েছিলাম তখন রোগা লিকলিকে বাচ্চাগুলোকে দেখেই তো স্বপ্নার শরীর খারাপ হয়ে গিয়েছিল। শরীরের জন্যে একদিন অফিসে অ্যাবসেন্ট হওয়াও তো এখন অ্যাফোর্ড করা যাচ্ছে না মশাই। মিস্টার সেন দুঃখিত গলায় বললেন, খুব দুঃখিত স্যার, তবে এখনো তো সব শ্রেণীর মানুষ যথেষ্ট আধুনিক হয়নি। তবে বছর দশকের মধ্যে আমরাও হয়তো একটু সচ্ছল পরিবার পাবো। মাই গড, তখন আমার কোনো প্রয়োজন থাকবে না মশাই। আচ্ছা, ডাক্তার কি বলছেন? আমাদের সঙ্গে কোনো দেখা করবার প্রয়োজন আছে? না না স্যার, ওসব আমাদের ওপরে ছেড়ে দিন। আপনাদেরটা নিয়ে এটা আমার ১৩৮টা কেস, প্রত্যেকটি সাকসেসফুল। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
রিসিভার নামিয়ে রেখে রুমালে মুখ মুছতে গিয়ে চমকে উঠল নবকুমার। ওপাশের দরজা থেকে রেড জিন্স আর হলুদ শার্ট পরে বেরিয়ে এলো স্বপ্না। দু লাফে দূরত্ব ঘুচিয়ে হাত বাড়ালো নবকুমার। ওহ, ভেনাস লাগে কোথায় ডার্লিং? স্বপ্নার ভুরু বেঁকে গেল আরো। যত সেকেলে উপমা। নো, তুমি এখন আমাকে ছোবে না। ফ্রেশনেসটা মেজাজেও রাখতে চাই, ছাড়ো এখন। বুড়ি অ্যাম্বাসাডারকে গলির মুখে রেখে নবকুমার আবার বলল, ডার্লিং, তুমি এবার না হয় গাড়িতেই অপেক্ষা করো, আমি ওকে ডেকে আনি বরং। কিন্তু ভারী ব্যাগটা নবকুমারের হাতে ধরিয়ে দিয়ে স্বপ্না হাঁটতে লাগলো, কোনো কথার জবাব না দিয়ে। বাধ্য হয়ে সমতা রাখতে হলো নবকুমারকে। প্রায় বস্তি টাইপের এই গলির মানুষগুলো প্রতিবারের মতো এবারও স্বপ্নাকে যেন গিলে খাচ্ছে। এই নিয়ে 3 বার হলো এখানে। এই মানুষগুলো কি আন্দাজ করছে তা তারাই জানে। মিস্টার সেন যখন প্রথমবার এখানে নিয়ে এসেছিলেন তখন বলেছিলেন 5 পাবলিককে নিয়ে কখনো চিন্তা করবেন না। 4 উদম আধা উদম শিশু বারান্দায় শুয়ে বসেছিল। ওদের দেখা মাত্রই চিৎকার করে প্রায় নাচতে লাগলো, এসেছে এসেছে এসেছে। নবকুমার স্বপ্নার দিকে তাকালো। স্বপ্নার নাকে ততক্ষণে রুমাল উঠে গেছে। বড় বাচ্চাটা ততক্ষণে নবকুমারের ব্যাগ আঁকড়ে ধরতে চাইছে। কি এনেছো গো, দাও না গো, বড্ড খিদে লেগেছে, এইসব নানান রকমের কথা। নবকুমার ব্যাগটা সরিয়ে নিয়ে বলল, তোদের মা কোথায়, ডাক তাকে। সেই সময় ভেতরের দরজায় একজন নারী এসে দাঁড়ালো। ওদের দেখল, তারপর নিচু স্বরে ডাকল, আসুন। আশেপাশের কৌতূহলী দৃষ্টি এড়াতে ওরা ভেতরে গেল। ঘুপচি ঘর। গত মাসে একটা টেবিল ফ্যানের ব্যবস্থা এজেন্সিকে বলে করিয়ে দেওয়ায় তবু স্বস্তি। একটা ছোট্ট বেঞ্চি সামনে এগিয়ে দিতে ওরা দুটিতে পাশাপাশি বসল। স্বপ্না লক্ষ্য করল নারীর কণ্ঠার হাড় বড্ড বেশি প্রকট। নবকুমারের চোখে পড়ল নারীর মধ্যভাগ স্ফীততর। স্বপ্না জিজ্ঞাসা করল, ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা, নাকি সবই বাচ্চাদের খাইয়ে দিচ্ছে। নারী উত্তর দিল না, মাথা নিচু করল। এবার স্বপ্না ঝাঁঝিয়ে উঠল, শোনো, এরকম করলে তো আর চলবে না। তোমার জন্য আমাদের রাতের ঘুম চলে যাচ্ছে। ডাক্তার বলেছেন তোমার শরীরে রক্ত নেই। এসব কি শুরু করেছো তুমি? রক্ত হওয়ার জন্য এত সব কিনে দিচ্ছি, প্রতি মাসে 500 করে মাইনে দিচ্ছি, তাও কি তোমার কোনো কর্তব্য নেই? নারী বলল, মাঝে মাঝে খাই, আসলে ওরা সামনে থাকলে। স্বপ্না ঠোঁট বেঁকালো। তারপর নবকুমারকে বলল, দেখেছ কি চেহারাটা হয়েছে, দেখো, চোখের তলায় কালি, হাতগুলো সরু সরু। এজেন্সিকে বলো না ওকে এখান থেকে কোথাও নিয়ে যেতে, অন্তত এই কয় মাস। এই সময় একটা শুটকো লোক বিড়ি টানতে টানতে দরজায় এসে দাঁড়াতেই নারী তার ঘোমটা আরো বাড়িয়ে দিল। লোকটা হাত জোর করল, নমস্কার, কি কি দিন, আমাকে ওগুলো দিন। নবকুমার হাত থেকে ব্যাগটা সরিয়ে নিল সে। নবকুমার জিজ্ঞাসা করল, এজেন্সি আপনাদের ঠিকমতো টাকা দিচ্ছে তো? আগে তা দিচ্ছে, কিন্তু তাতে চলে না মশাই, রেট বড্ড কম। ওই যে আমার 4 মেয়েকে দেখছেন, ভালো করে তো ওদের খেতেও দিতে পারি না। তবে আমি তো দেখছি আমার 4 মেয়ে হওয়ার সময় ওর চেহারা এতটা খোলতাই হয়নি, খাচ্ছে খাচ্ছে। নবকুমার স্বপ্নার দিকে তাকালো কথাটা শুনে। স্বপ্না সেটা উপেক্ষা করে বলল, শোনো, পেট ভরে খাবে, রাত্রে দুপুরে ঘুমাবে, এখন কিছুদিন ঘরের কাজকর্ম করতে পারো, কিন্তু পরের মাসে মেডিকেল চেক আপে যেন ইমপ্রুভমেন্ট দেখতে পাই। এই ব্যাগে কমপ্লান, আপেল, আঙুর আছে, কাউকে না দিয়ে নিজে খাবে, বুঝলে? নারী ঘাড় নেড়ে হ্যাঁ বলতেই ওরা বাইরে বেরিয়ে এলো। স্বপ্না নিচু গলায় নবকুমারকে কিছু বলতেই সে নারীর স্বামীকে একপাশে ডাকল, বলল, দেখুন মশাই, কিছু হলে তো আমরা এজেন্সিকেই ধরব, কিন্তু তবুও 50টা টাকা আলাদা রাখুন। আপনি একটু যত্ন টত্ন করবেন, ওজন আর রক্ত বাড়াতেই হবে ওর।
শুটকো লোকটি হাত কচলালো। হে হে, আপনারা অনর্থক চিন্তা করছেন, 4 টাইমস এক্সপিরিয়েন্স, কোনো অসুবিধে হবে না, দেখবেন। নবকুমার বলল, আচ্ছা, আরেকটা কথা, উনি নার্সিং হোম থেকে না ফেরা পর্যন্ত ওকে আপনি কোনোভাবে বিরক্ত করবেন না, বুঝতে পারছেন? আমি বিরক্ত করি তো না। হ্যাঁ গো। আরে দাঁড়ান দাঁড়ান, চেঁচাচ্ছেন কেন? বিরক্ত মানে স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলেছি আমি। সেসব তো চুক্তির মধ্যে ছিল না মশাই। লোকটি মাথা নাড়তে লাগলো। ছিল না? না, সেনবাবুকে জিজ্ঞেস করবেন। কিন্তু আমার স্ত্রীর ইচ্ছা। পূর্ণ করবো, কিন্তু আরো 50 টাকা বেশি পড়বে মাসে। ঠিক আছে ঠিক আছে। গাড়িতে ওঠার পর নাক থেকে রুমাল সরালো স্বপ্না। এই এজেন্সিটা খুব বাজে, তোমার পছন্দের ওপর ভরসা করেই অন্যায় হয়েছিল আমার। নবকুমার গাড়ি চালাতে চালাতে ঢোক গিলল। কিন্তু ওদের তো অনেক নাম ডার্লিং, তো রেগো না। ছাই না, হাড় হাঁপাতে হাড় চিরচিরে আধপুরিটাকে জোগাড় করেছে। গত মাসে যা দেখেছি তার চেয়েও শরীর এখন ভেঙে গেছে। এইভাবে চললে নার্সিংহোমে যাওয়ার আগেই না, তখন আমি কি করব, কাকে নিয়ে থাকব? প্রায় ডুকরে উঠলে স্বপ্না। বা হাতটা ধীরে ধীরে স্বপ্নার কাঁধে রাখল স্পিড কমিয়ে নবকুমার। ও, নার্ভাস হই না ডার্লিং। শুনেছি আমার ঠাকুমা ওই হাড় জিরে জিরে অবস্থাতেই 10 বার সক্ষম হয়েছিলেন। এক ঝটকায় সরে গেল স্বপ্না। ওই পেডিগ্রি বলেই তো তোমার এই অবস্থা। মারুতি এসে গেল। সানি পার্কের গ্যারেজ থেকে বুড়ি অ্যাম্বাসাডারকে 40,000-এ বিদায় করার পরেও মাসে আরও 1.5 করে আয় কমে গেল নবকুমারের। এখন সকালে চা এবং ব্রেকফাস্ট ছাড়া কিচেনের কোনো ব্যবহার হয় না। দুপুরে লাঞ্চ যে যার অফিসে, রাত্রে ক্লাবে সই করে ডিনার। সামনে অবশ্য নার্সিংহোমের বিরাট একটা খরচা আছে। স্বপ্নার বাসনা নার্সিংহোমটা যেন খানদানি হয়। ডাক্তারের সঙ্গে সে ব্যবস্থা করে ফেলেছে। এজেন্সিকে যে টাকা দিতে হচ্ছে, নার্সিংহোম তো তার থেকে কিছু কম নিচ্ছে না। পরের মাসে অবশ্য স্বপ্না যায়নি, একাই ঘুরে এসে রিপোর্ট দিয়েছিল নবকুমার। নারীকে এবার একটু স্বাস্থ্যবতী মনে হয়েছে তার। নিতম্ব আর বুকের ভার যেন বেড়েছে। কথাটা শোনার পর স্বপ্না বলেছে, তোমার আর যাওয়ার দরকার নেই, মিস্টার সেন যা করবার করবেন। যেহেতু স্বপ্না এখন অত্যন্ত উদ্বিগ্ন, রাত্রে ভালো ঘুম হচ্ছে না, তাই ও নিয়ে আর কোনো প্রশ্ন করেনি নবকুমার। আজ রাত্রে সমস্ত হৃদয় জুড়ে কল্লোল। কি করবে বুঝে উঠতে পারছে না সে। নতুন ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে ঘন ঘন সিগারেট খাচ্ছিল নবকুমার। আগামীকাল সকালে অপারেশন। ডাক্তার কোনো রিস্ক নিতে চাইছেন না। নারীকে পরিচ্ছন্ন করে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে গতকাল, কিন্তু প্রসব বেদনার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। স্বপ্নাও চেয়েছিল সিজার হোক। ভূমিষ্ঠ হওয়ার সময় শিশু যে কষ্ট পায়, তা ওই নারীর কারণে হোক সে চাইছিল না। কিন্তু নারীর শরীরে রক্তাল্পতা, রক্তচাপ প্রতিকূল বলে দ্বিধাগ্রস্ত ছিলেন ডাক্তার। এজেন্সির মিস্টার সেন অবশ্য মনে করিয়ে দিয়েছিলেন, স্বাভাবিক প্রসবের সময় প্রসূতির ক্ষতি হলে তাদের কোনো দায়িত্ব নেই, কিন্তু সিজারের কারণে যদি কিছু হয় তাহলে সম্পূর্ণ ক্ষতিপূরণ করতে হবে। সবটা বলেছিল, নিজে হলে তো আমিও সিজার চাইতাম, তাহলে ওর বেলাতেও তাই হোক। অতএব ডাক্তার ঝুঁকি নিচ্ছেন না। নবকুমার মাটির অনেক ওপরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। আকাশ তারায় তারায় জমজমাট। কে যেন বলেছিল, পূর্বপুরুষরা উত্তরাধিকারীদের জন্মাবার আগে তারার দিকে চেয়ে থাকে। নবকুমার আকাশের দিকে তাকিয়ে হাসল। আগামীকাল আমরা বাবা মা হচ্ছি। আর সেই সময় ভেতর থেকে স্বপ্নার গলা ভেসে এলো, নবু। স্বপ্নার হাতে টেলিফোন, তার পরনে দুধ রঙা স্বচ্ছ নাইটি। শরীরে সামান্য মেয়েদেরও জায়গা হয়নি, খাপ খোলা তলোয়ারের মতো ঝকঝকে আকর্ষণীয়া। স্ত্রীর পাশে এসে দাঁড়াতেই টেলিফোনে হাত চাপা পড়ল। হরিবল, আমার পক্ষে বোঝানো অসম্ভব, তুমিই বোঝাও। কে? তোমার মা। আমাদের বাচ্চা হবে, খবরটা দেওয়া দরকার। আফটারঅল উনি ঠাকুমা। রিসিভারটা রেখে পাশের কটে গড়িয়ে পড়ল স্বপ্না। লোভ সামলাতে পারল না নবকুমার। একটা হাত আলতো করে স্বপ্নার কোমরে চৌহদ্দিতে ঘুরিয়ে নিয়ে
পেটের ওপর রাখলো। হ্যাঁ, ওইটুকু করতে দিতে ওর আপত্তি হয় না। কে কে বলছো মা? রিসিভার তুলে প্রশ্ন করল নবকুমার। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনেছ। ডাক্তার প্রেডিক্ট করছে নাতি হবে তোমার। না না, তোমার বৌমা ক্যারি করছে না। হ্যাঁ, না না, দেখো ক্যারি করাটা বড় কথা নয়, আমার আর তোমার বৌমার রক্ত নিয়েও আসছে, এটাই বড় কথা। তুমি আশীর্বাদ করছো তো মা? নবকুমার উত্তরটা শোনার জন্য অপেক্ষা করল। না না, আহা, এটা পছন্দ অপছন্দের প্রশ্ন নয়। তোমার বৌমার পক্ষে ক্যারি করা ফিজিক্যালি অ্যান্ড ইকোনমিক্যালি অসম্ভব। বাস্তবকে অস্বীকার করে কি লাভ? বাচ্চা ক্যারি করলেও শরীরে কমপ্লিকেশন বেড়ে যাবে। শি উইল লুজ হার ফিগার। হ্যাঁ হ্যাঁ, আর অন্তত মাস 6 ওকে বাড়িতেও তো বসে থাকতে হবে, সেটাও অসম্ভব মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মারুতি কিনেছি আমরা। কি কি বললে? না না, ডাক্তার এবং এজেন্সি প্রতি মুহূর্তে নজর রাখছে। আমার স্পার্ম ওর ওভাম থেকেই শিশুটি আসছে, এ ব্যাপারে কেরিয়ারের কোনো ভূমিকা নেই। জাস্ট ওর ওভারিতে প্লেস করে দেওয়া হয়েছে, বুঝছো? মা, আফটার অল উই আর পেইং ফর ইট মা। যা চলে, লাইনটা কেটে গেল। নবকুমার স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না চোখ বন্ধ করে বলল, দিস ওল্ড পিপল আর রিয়েলি ক্রেজি। আধুনিক ব্যাপারগুলো ওদের মাথায় যে কবে ঢুকবে কে জানে। অসহ্য। দারুণ সেজেছে আজ স্বপ্না। নার্সিংহোম থেকে সোজা অফিসে চলে যাবে। নবকুমারের মনে পড়ল, ছেলেবেলায় মা বিয়েবাড়িতে যাওয়ার সময়ও এত সুন্দর সাজতে জানতেন না। ডাক্তার খাসনবিশ ওদের দেখা মাত্রই অগ্রিম অভিনন্দন জানালেন। যা ভয় পেয়েছিলাম তা নয়, অপারেশন আটকাবে না, মাত্র মিনিট 40 অপেক্ষা করুন। স্বপ্না বলল, একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, 11:30টায় আমার আবার একটা কনফারেন্স আছে। এজেন্সির মালিক তো খুবই চিন্তা করছিলেন। আরে, আমার পছন্দ খারাপ নয়, আপনারা চিন্তা করবেন না, 4 বাচ্চার মা উনি, এসব ধকল কিছুই নয়। ওরা নারীর সঙ্গে দেখা করতে গেলেন। একদিন নার্সিংহোমের তোয়াজ খেয়ে যেন চেহারাটা পাল্টে গেছে। পেট এখন পরিপূর্ণ। মিনমিনিয়ে বলল, হ্যাঁ, আমরা তো এমনিতেই কর্পোরেশনের হাসপাতালে, মানে পেট কাটবে কেন? স্বপ্না বলল, কোনো অসুবিধে হবে না তোমার, একদম ফিট হলে তবেই বাড়ি যাবে। নারী চোখ বন্ধ করল। এবার বড় জ্বালাচ্ছে। স্বপ্না চমকে জিজ্ঞাসা করল, জ্বালাচ্ছে? কে জ্বালাচ্ছে? নারী পেটে হাত রাখল। এই যে, কাল সারা রাত লাথি মেরেছে। স্বপ্না হাসল। তা তো মারবেই, ফরেন ল্যান্ডে কে বেশি দিন থাকতে চাই বলো? তুমি সকালে দুধ দুধ খেয়েছো তো? ডাক্তার খাসনবিশ বললেন, ও সব চিন্তা করবে না, ভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে একেবারে। স্বপ্নার বুকে টিপ টিপ। নবকুমারের হাতুড়ি পড়ছিল। অপারেশন চলছে। নবকুমারকে মিস্টার সেন বললেন, ওর স্বামী এসেছে, বাইরে থাকতে বলেছি। ও আচ্ছা, আজই বাকি পেমেন্ট আপনাকে বিলে পাঠিয়ে দেব। এই সময় ডাক্তার বেরিয়ে এলেন। কংগ্রাচুলেশনস, আপনাদের পুত্র হয়েছে। স্বপ্না সব ভুলে নবকুমারকে জড়িয়ে ধরল। নবকুমারের মনে হলো এত আরাম সে কখনো পায়নি। স্বপ্না ছিটকে গেল ডাক্তারের কাছে। আমার ছেলেকে দেখবো ডাক্তারবাবু। ডাক্তার বললেন, দাঁড়ান, ওয়াশ করানো হচ্ছে, 8 পাউন্ড ওজন, রিয়েল হেলদি। নারীর চেতনা খুব দ্রুত ফিরে এলো। সে মুখ ফিরিয়ে নার্সকে দেখতে পেয়েই ডাকল, আচ্ছা, আমার কি হয়েছে গো নার্স? নার্স গম্ভীর গলায় জবাব দিল, ছেলে। নারীর মুখে স্বর্গীয় আনন্দ ফুটে উঠল। তার শরীর মন্থন করে একটি শব্দ বেরিয়ে এলো, আহ। নার্স চমকে মুখ ফেরালো। কি হলো? নারী বলল, পরপর 4টে মেয়ে হওয়ায়
সবাই আমাকে খুব বদনাম দিচ্ছিল। এবার তো ছেলে হলো। হলো তো, আমার ছেলেকে একটু নিয়ে আসবেন, দেখবো। নার্স দোনামোনা করল। তারপর পাশের কর থেকে শিশুটিকে তুলে এনে নারীর সামনে ধরল। অপলকে নারী তাকে দেখল। তার মুখে ঈশ্বর তখন নিজের শ্রেষ্ঠ সুখের ছবি আঁকবার চেষ্টা করছিলেন। নার্স বলল, দেখা হলো। নারী আলতো আঙুলে কোনো মতে শিশুকে স্পর্শ করল। নাকটা একদম আমার মতো হয়েছে। ডক্টর খাসনবিশ বললেন, এভরিথিং অল রাইট, তবে আমি শিশুকে আরো 2 দিন নার্সিংহোমে রাখতে চাই। একটু আগেই নবকুমার এবং স্বপ্না সত্যান দর্শন করে গেছেন। দুজনেই আবেগে টগবগ করছেন এখন। ডাক্তারের কথাটা শুনে স্বপ্না আটকে উঠলেন। ওমা, কেন? নো ডক্টর, আই এম ডাইং ফর হিম। এখনই নিয়ে যাই। 2 দিন ধৈর্য করুন না, ততদিনে পৃথিবীর সঙ্গে একটু অভ্যস্ত হয়ে যাক। কেমন দেখলেন? নবকুমার জবাব দিল। একদম স্বপ্নার মুখ বসানো। কি স্বপ্না? ডাক্তার জবাব দিলেন, মাতৃমুখী সন্তান, পুত্র সন্তান বিশেষত সুখী হয়। নাকটা কিন্তু ওর মতো, ওদের যা বংশের ধারা। আচ্ছা ডাক্তারবাবু, রং কেমন হবে? আমার খুব ভয় করছে। আর ভয় করছে কেন আপনার? মানলাম আমার আর নবুর ক্রিয়েশন, কিন্তু এনভায়রনমেন্টের তো একটা প্রভাব আছে। 10 মাস ওই রোগা অশিক্ষিত মেয়েটার শরীরে থেকেও আবার কোনো ব্যাড হ্যাবিট আর্ন করে না বসে। স্বপ্না শিউরে উঠল। ডাক্তার হাসলেন। আরে, শিশু ভূমিষ্ঠ হবার আগে একমাত্র মা বাবার রক্তের কাছেই ঋণগ্রস্ত থাকে। ওই 10 মাস তার স্মৃতি তো চিরদিনই অন্ধকারে থাকবে ম্যাডাম। যেমন ধরুন, নার্সারিতে গেলে দেখতে পাবেন বীজ থেকে চারা গাছ তৈরি করতে একটা টেম্পোরারি বেডের প্রয়োজন হয়। এইটা সেই রকম। 2 দিন পরে আপনাদের সন্তান আপনারা নিয়ে যাবেন। আপনারা যেভাবে মানুষ করতে চাইবেন করবেন। নার্সিংহোম থেকে বেরিয়ে আসার মুখে ওরা দাঁড়িয়ে গেল। সেই শুটকো লোকটা বিড়ি টানছে। ওদের দাঁড়াতে দেখে এগিয়ে এলো। হে হে হে, সেন সাহেব বলে গেলেন ভালো আছে। আপনাদের সঙ্গে কথা হয়েছে? সবটা বেমালুম জবাব দিল। না, ডাক্তার নিষেধ করলো, ঘুমাচ্ছে। ছেলে হয়েছে শুনলাম। লোকটি হাসল। নবকুমার বলল, হ্যাঁ, আমরা সব টাকা পয়সা মিটিয়ে দিয়েছি। তুমি ওকে সুস্থ হলে নিয়ে যেও। আচ্ছা, চলি ভাই। তা তো যাবেন, কিন্তু এদিকে যে একটা মুশকিল হয়ে গেল মশাই। কি মুশকিল? পেট কাটতে বললেন কেন? একবার পেট কাটলে 2 বছরের মধ্যে পেটে বাচ্চা নেওয়া যায় না। শুনেছি সামনের বছর থেকে রেট ডাবল হয়ে যাবে। 1 বছর বেকার থাকবো, এই ক্ষতিপূরণটা আপনারা করে দেবেন কিন্তু। লোকটা হাত কচলালো। নবকুমার স্বপ্নার দিকে তাকালো। স্বপ্না বলল, তুমি আবার ওকে দিয়ে ক্যারি করাবে? সেই জন্যই তো আমরা আছি ম্যাডাম। বেশ, আমি মিস্টার সেনের সঙ্গে কথা বলে নেব। ওরা দ্রুত মারুতিতে উঠে বসল। বাচ্চাটিকে দেখভালের একটা মোটামুটি ব্যবস্থা হয়েছে। লিফটম্যান একটা কিশোরীকে দিয়েছে। সে শিশুকে দেখাশোনা করত ওরা বাড়িতে থাকলে। অফিসে বের হওয়ার সময় মিসেস পালিতে ক্রেশে দিয়ে যাবে ওকে, আর ফেরার সময় আবার নিয়ে আসবে। সমস্যা হলো মিসেস পালির 2 মাসের নিচে বাচ্চা রাখেন না। এই 2 মাস কি করা যায়? 12 বছরের দক্ষিণ 24 পরগনার কিশোরীকে স্বপ্না বারংবার জিজ্ঞাসা করেছে সেই 2 মাস সে ম্যানেজ করতে পারবে কিনা। কিশোরী মাথা নেড়েছে। গ্রামের বাড়িতে সে কত শিশুকে ঘুম পাড়িয়েছে। স্বপ্না অবশ্য তাতে ভোলার প্রার্থী নয়। সে ডক্টর খাসনবিশের কাছ থেকে শিশুর পরিচর্যা পদ্ধতির বিস্তারিত লিখে নিয়ে এসেছে। শনিবার রবিবার তার ছুটি থাকে, অতএব শনিবার সকালেই শিশুটিকে নিয়ে আসা হলো। বাড়িতে যেন উৎসব। নতুন ফ্ল্যাটে শিশুর কান্না, স্বপ্নার ব্যস্ততা নবকুমারের খুব ভালো লাগছিল। স্বপ্নার সমস্ত শরীর একটা সাদা অ্যাপ্রনে জড়িয়ে পাতলা কবে বেবি ফুড গুলে শিশুর মুখে বোতলটা ধরল। সোনামণিটা খেয়ে নাও। শিশু 2বার ঠোঁট ফোলালো, জিভ ছোঁয়ালো এবং ঘুমিয়ে পড়ল। স্বপ্না খুব নিরাশ হলো। নবকুমার বলল, ডার্লিং, ঠিক তোমার স্বভাব পেয়েছে। তুমি যেমন খাবারের নামে আটকে ওঠো।
স্বপ্না বলল, ডোন্ট বি সিলি, আমাকে ফিগার ঠিক রাখতে হয়, ওকে তো খাওয়াতে হবে। একটু পরে চেষ্টা করি, বলো। কি মিষ্টি দেখতে না? বলে নিও না, তোমার শাড়ি নষ্ট করবে। করুক। স্বপ্না আরো ঝুঁকে পড়ল। 3টে নাগাদ ডাক্তার ছুটে এলেন। স্বপ্না উদ্ভ্রান্ত, নবকুমার কি করবে ভেবে পাচ্ছে না। শিশুটিকে দেখে ডাক্তার বললেন, একটু ভুল হয়ে গিয়েছে ম্যাডাম। দুজনেই একসঙ্গে জানতে চাইলেন কি ভুল। নার্সকে বলে দিইনি যে ওকে যেন মায়ের দুধ না খাওয়ায়। এই কদিনে সেই অভ্যাসটা হয়ে যাওয়ায় ও বেবি ফুড খেতে চাইছে না। স্বপ্না আর নবকুমার পরস্পরের দিকে তাকালো। এই সময় বাচ্চাটা কোকিয়ে কেঁদে উঠতে কিশোরী বোতলটা মুখে ধরতেই সে প্রতিবাদ করল। এখন আর ওর কান্না থামছে না। স্বপ্না পাগলের মতো ডাক্তারকে একটা রাস্তা বের করতে বলল। এত কষ্টে সন্তান যদি না খেয়ে মরে যায় তাহলে? ডাক্তার খাসনবিশ বললেন, আগে ব্রেস্ট মিল্ক আর বেবি ফুড একসঙ্গে অভ্যাস করাতে হবে। প্রথমটা বন্ধ করলে তখন দ্বিতীয়টাকে খেতে আপত্তি করবে না। দেখি কি করা যায়। আপনি বরং একবার এজেন্সিকে ফোন করুন। নবকুমার মিস্টার সেনকে ধরল। হ্যালো, একটি মেয়ে দিন তো যে আমাদের বাচ্চাকে খাওয়াতে পারে, মানে বুকের দুধ দরকার। মিস্টার সেন টেলিফোনে বললেন, দিনে 20 টাকা দিতে হবে। তাই সই। স্বপ্না বলল, বলে দাও একটু ভদ্রসভ্য যেন হয়। মিস্টার সেন শুনে বললেন, নিশ্চয়ই, এ রেওয়াজ তো চিরকালই এদেশে আছে। একটু পরেই দরজায় কলিং বেল বাজল। দরজা খুলতেই শুটকো লোকটাকে দেখে চমকে উঠল নবকুমার। কি ব্যাপার? এই বুকের দুধ দরকার, এই সেন সাহেব বলছিলেন। হ্যাঁ, কিন্তু তুমি? এ হাঁটা চালা করছে, সেলাই কেটে দিয়েছে যখন, তা ওকেই নিয়ে এলুম। নবকুমার দেখল নারী কিছু দূরে জড়সড় হয়ে দাঁড়িয়ে। অগত্যা সে ভেতরে আসতে বলল। স্বপ্না জিজ্ঞাসা করল, এ কি, এত বড় অপারেশনের পর হাঁটা চলা করছো তুমি? শুটকো বলল, গরিব মানুষের সবই করতে হয় ম্যাডাম। শিশু মাতৃদুগ্ধে স্পর্শ পেতেই আপ্লুত হলো। স্বপ্না ঝাঁঝিয়ে উঠল, নবু, অন্য ঘরে যাও। নবকুমার দ্রুত পাশের ঘরে চলে গেল। স্বপ্না তাকে অনুসরণ করল। একে পাঠানো একদম উচিত হয়নি, নিজের ছেলে বলে না ক্লেম করে বসে। নবকুমার বিড়বিড় করল, ব্রেস্ট মিল্ক দরকার, যে কনসিভ না করলে যে শরীরে মিল্ক তৈরি হয় না। না হলে তো তুমি। নবু, বড্ড স্ল্যাং বলছো আজকাল তুমি। শিশু ঘুমিয়ে পড়লে শুটকো বলল, এবার আমরা উঠি স্যার। আবার কখন আসবে? রাত্রে তো আসা সম্ভব নয়, তাহলে ওকে এখানেই রেখে যেতে হয়। হ্যাঁ, মানে মাঝে মাঝেই তো দরকার হবে, মানে। তা হবে, তবে খাওয়া পড়া ছাড়া 24 ঘন্টা ডিউটি করলে 40 টাকা পড়বে স্যার। তাই সই। নারীর থাকার ব্যবস্থা করে দিল স্বপ্না। শুধু খাওয়ানোর সময় ছাড়া নারী যেন বাচ্চার কাছে না আসে সেটাও জানিয়ে দিল। মধ্যরাতে শিশু কেঁদে উঠতেই নবকুমার লাফিয়ে বিছানা ছাড়ল। ওপাশের বিছানায় শোয়া স্বপ্না জিজ্ঞাসা করল, ইমা, কোথায় কোথায় যাচ্ছ এত রাত্রে? আরে, ও কাঁদছে। স্বপ্না এবং নবকুমার শিশুর পাশে এসে দাঁড়ালো। দুটো মুষ্টিবদ্ধ হাত। শিশু কেঁদে চলেছে। স্বপ্না বলল, আজ 5 বার খেয়েছে, ওর সঙ্গে কন্ট্রাক্ট 5 বার খাওয়াবে। এ দেখছি সর্বভুক্ষ। নবকুমার বলল, আরে নিশ্চয়ই খিদে পেয়েছে তাই কাঁদছে, ওকে ডাকো না। স্বপ্না পাশের ঘরে ঢুকে দেখল নারী অঘরে ঘুমাচ্ছে। তাকে জাগিয়ে প্রস্তাব নিবেদন করতেই সে মুখ ফেরালো। ছিবড়ে করে দিলে, ছিবড়ে করে দিলে। হকচকিয়ে গেল স্বপ্না। মানে? এর আগে 4-4টে আমাকে ছিবড়ে করেছে, ওদের মুখে তো বুকের দুধ ছাড়া কিছু দেওয়ার ক্ষমতা ছিল না। ওহ, কেউ আমাকে শেষ করবে। কিন্তু ম্যাডাম, আমার তো দিনে 5 বার, কোটা পূর্ণ হয়ে গেছে আজ। নারী পাশ ফিরে শুলো। আঁতকে উঠল স্বপ্না। কিন্তু ও যে কাঁদছে।
কাঁদুক। নারী আবার ঘুমিয়ে পড়ল। শেষ হলো আজকের গল্প, শ্রী সমরেশ মজুমদার রচিত প্রতিপালন। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যেই। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।